Hi everyone, this is Vikash and you are welcome to my channel Vikash Lecture on Pharmacy. Now I am going to start a new chapter that is Surface and Interfacial Phenomenon, and this class is for B.Pharm third semester. Today I will discuss about interface, surface tension, surface free energy and expression of surface tension. Okay, now let's start. Okay, first of all, surface and interfacial phenomenon. And first of all we have to know what is interface. Interface মানে কি? When two phases are contact with each other, the boundary between them is called as interface. তো যখন দুটো ফেজ মানে ভেরি সিম্পলি ধরো দুটো সলিড, আমি যদি এখানে সাপোজ দুটো পেন যদি দেখাই, এই যে যদি দুটো পেন দেখাই, তো এই দুটো ফেজের দুটো সলিড ফেজ আছে, দুটোই পেন সলিড। তো দুটো ফেজের এই যে মাঝখানের যে বাউন্ডারিটা, যেখানে দুটো সলিড ফেজ অ্যাটাচ হচ্ছে, এই যে বাউন্ডারিটা, এইটাকে বলা হয় হচ্ছে ইন্টারফেস। তো ইন্টারফেস বিভিন্ন রকমের হতে পারে। ফার্স্ট যে পিকচারটা এখানে দেখানো হচ্ছে সেটা হচ্ছে সলিড লিকুইড ইন্টারফেস। ভেরি সিম্পলি একটা বিকারের মধ্যে কিছু লিকুইড আছে, সেই লিকুইডের মধ্যে ধরো সাপোজ ওয়াটার আছে, তার মধ্যে কোনো একটা সলিড পার্টিকেল রাখা আছে। তো সেই সলিড পার্টিকেল আর লিকুইডটা ঠিক সলিড পার্টিকেলের যে পোর্শনে গিয়ে অ্যাটাচ হচ্ছে, অ্যাটাচ মানে কি, যে বাউন্ডারিটা হচ্ছে মানে যেখানে সলিড পার্টিকেল শেষ আর লিকুইড পার্টিকেল শুরু, তো সেই মিডিল লেয়ারটাকে বলা হয় সলিড লিকুইড ইন্টারফেস। তারপরে আমি আসি লিকুইড ইন্টারফেস। ধরো সাপোজ দুটো এখানে ইমমিসিবল লিকুইড রাখা আছে, একটা তেল আর জল। যে বাউন্ডারিটা, যেখান থেকে তেল আর জলটা সেপারেট হচ্ছে, সেই যে বাউন্ডারিটা, সেটাকে বলা হয় লিকুইড ইন্টারফেস। নেক্সট ওয়ান, এখানে কি আছে, দুটো সলিড, যেমন এখানে দুটো পেন দিয়ে দেখালাম, দুটো সলিডের মাঝখানে যে বাউন্ডারি, সেটাকে বলা হয় সলিড ইন্টারফেস। তারপরে কি, কিছু না থাকা মানে কি, ভেরি সিম্পলি সেখানে গ্যাস থাকা বা ভ্যাকুয়াম অবস্থায় থাকা। তো সেই গ্যাস যেটা আছে, ধরো কোনো একটা বিকারে কিছুটা লিকুইড আছে, লিকুইডের উপরে আমরা জানি গ্যাস আছে, তো সেটাকে বলা হয় লিকুইড গ্যাস ইন্টারফেস, বা এই লিকুইড গ্যাস ইন্টারফেসটাকেই কিন্তু আমরা সারফেস হিসাবে চিনি। ওকে, তো আর একটা দেখো এখানে সলিড রাখা আছে, সলিডের চারপাশে গ্যাস আছে, তো এটাকে বলা হয় সলিড গ্যাস ইন্টারফেস বা সলিড সারফেস। তো এখানে আমি কি লিখেছি, সো দ্য ইন্টারফেস বিটুইন সলিড অ্যান্ড গ্যাস ইজ কল্ড অ্যাজ সলিড সারফেস, সো অন লিকুইড সারফেস মানে কি, দ্য ইন্টারফেস বিটুইন লিকুইড অ্যান্ড গ্যাস ইজ কল্ড অ্যাজ লিকুইড সারফেস। ওকে, তারপরে আমি আসি সারফেস টেনশন কি বলেছে। তার আগে আমাকে কয়েকটা জিনিস জানতে হয়, এখানে লেখা আছে দেখো, বিফোর কামিং টু দ্য ডেফিনেশন অফ সারফেস টেনশন উই হ্যাভ টু নো অ্যাডহেসিভ ফোর্স অ্যান্ড কোহেসিভ ফোর্স। তো সারফেস টেনশন জানার আগে আমাদের দুটো ফোর্সের ব্যাপারে একটু জানতে হয়, একটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স, অ্যানাদার ওয়ান ইজ কোহেসিভ ফোর্স। ওকে, তো এখানে অ্যাডহেসিভ ফোর্স কি লেখা আছে, ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন মলিকিউলস অফ ডিফারেন্ট সাবস্টেন্সেস। এখানে এক্সাম্পল দিয়ে বলেছি, ফোর্স অফ অ্যাট্রাকশন মানে হচ্ছে আকর্ষণ বল, দুটো ডিফারেন্ট সাবস্টেন্সেস মানে দুটো আলাদা সাবস্টেন্সেস। ধরো সাপোজ এখানে দুটো পেন আমি যদি দেখি, তো এই পেন আর এই পেন, এর ভিতরে কিছু মলিকিউলস আছে, এটাও অনেক মলিকিউলস দিয়ে তৈরি। তো এই ভিতরে এই দুটো পেনের মলিকিউলসের মধ্যে যদি কোনো আকর্ষণ বল কাজ করে, দ্যাট আকর্ষণ বল বা ফোর্স অফ অ্যাট্রাকশন, দ্যাট ইজ কল্ড অ্যাজ অ্যাডহেসিভ ফোর্স। তারপরে আমি আসি কোহেসিভ ফোর্স। এখানে আমি যদি পিকচারটা দেখি, এক্সাম্পল দিয়ে দেখেছি, এটা হচ্ছে সলিউশন এ, সলিউশন বি, দুটো লিকুইড আছে। তো কি বলেছে, সো ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য মলিকিউলস অফ এ অ্যান্ড বি ইজ কল্ড অ্যাজ অ্যাডহেসিভ ফোর্স বিটুইন দেম। তো এ আর বি এর মলিকিউলসের মধ্যে যদি কোনো রকম অ্যাট্রাকশন বল কাজ করে, সেটাকে বলা হয় অ্যাডহেসিভ ফোর্স। তারপরে আমি আসি কোহেসিভ ফোর্স। হোয়াট ইজ কোহেসিভ ফোর্স? ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য মলিকিউলস অফ সেম সাবস্টেন্সেস। মানে সাপোজ ধরো এই যে পেনটা আমি ইউজ করছি, এই পেনের যে মলিকিউলসগুলো আছে, সেই মলিকিউলসগুলোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। তো এই নিজস্ব মলিকিউলসের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, দে আর কল্ড অ্যাজ কোহেসিভ ফোর্স।
তো কোহেসিভ ফোর্সে আমি এখানে এক্সাম্পল দেখিয়েছি, এখানে ধরো সাপোজ একটা লিকুইড, তো সেইখান থেকে একটা পিকচার যদি আমি এখানে বড় করে দেখাই, এনলার্জ করে, তো সেখানে দেখা যাচ্ছে কি এই যে ওয়াটারটা বা কোনো লিকুইডটা এর নিজস্ব মলিকিউলস এগুলো, তো সেই নিজস্ব মলিকিউলস কিন্তু একে টানছে, আবার একে টানছে, উপরে একে টানছে, আবার উপরে একে নিচে টানছে। তো এইভাবে কিন্তু প্রতিটা মলিকিউল প্রত্যেককে টানছে, আকর্ষণ করছে। তো এই যে টানছে বা আকর্ষণ করছে বা ফোর্স অফ অ্যাট্রাকশন, এটাকে বলা হয় হচ্ছে কোহেসিভ ফোর্স। তো কি বলেছে, দিস ফোর্স ইজ কল্ড অ্যাজ দ্য কোহেসিভ ফোর্স অফ দ্য সাবস্টেন্স। এইবার আমি আসি সারফেস টেনশন কি বলেছে। সারফেস টেনশন ইজ দ্য রেজাল্ট অফ কোহেসিভ ফোর্স। সারফেস টেনশন হচ্ছে কোহেসিভ ফোর্সের একটা রেজাল্ট, মানে এই যে কোনো লিকুইডের মলিকিউলস, নিজস্ব মলিকিউলসের মধ্যে যে আকর্ষণ বল কাজ করছে, তো সেইটারই রেজাল্ট হচ্ছে সারফেস টেনশন। ওকে, তো সারফেস টেনশন কি বলেছে, সারফেস টেনশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফোর্স অ্যালং the surface of a liquid at right angle to a line of unit length. ভেরি সিম্পলি যদি আমি আগে এই ছবিটা দেখি, তারপরে আমি ডেফিনেশনটা বুঝিয়ে বলছি। এটা একটা লিকুইড আছে, তার বিভিন্ন লিকুইডের আমরা নিজস্ব মলিকিউলস আছে, ছোট ছোট মলিকিউলস, যেগুলো নিজেকে টানছে কোহেসিভ ফোর্সের জন্য দেখছি। তো ধরো এই মিডিলের যেগুলো, ধরো আমি মলিকিউলসগুলো দেখি, তো আমি ধরো মিডিলের এই মলিকিউলসটা দেখছি, একে টানছে, আবার একে এ টানছে, নিচের যে আছে সে তাকে একে টানছে, আবার যে উপরে আছে একে টানছে, মানে কি এ একটা স্টেবল জায়গায় আছে। বাট সবার সারফেসে যে মলিকিউলসগুলো আছে, মানে তার উপরে আর কোনো মলিকিউলস নেই, এই যে উপরের মলিকিউলসগুলো, তার উপরে আর কোনো মলিকিউলস নেই। তো সেই সমস্ত সারফেসের মলিকিউলসগুলোকে কি হচ্ছে তাহলে, সেগুলো দেখো সেই যেমন নিজেকে পাশাপাশি যার যে মলিকিউল আছে সেগুলোও টানছে, এবং তার নিচে যে মলিকিউলস আছে সেইগুলো কিন্তু ওই উপরের মলিকিউলসগুলোকে নিচের দিকে টানার চেষ্টা করছে। তো এই সারফেসের যে মলিকিউলসগুলো, তার নিচের যে মলিকিউলসগুলো ওই সারফেসের মলিকিউলসগুলোকে টানছে, এই যে সারফেসটাকে তার মানে কি নিচের দিকে টানছে, এই যে টানাটা, দ্যাট ইজ কল্ড আ সারফেস টেনশন। ওকে, তো সারফেস টেনশনের তো ডিফিনিশনটা ওই কারণেই বলা হয়েছে, সারফেস টেনশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফোর্স অ্যালং দ্য সারফেস অফ এ লিকুইড, মানে এই সবার সারফেসে যে মলিকিউলসগুলো আছে সেই মলিকিউলসের উপর যে ফোর্স কাজ করে, মানে যে কোহেসিভ ফোর্সটা কাজ করছে, বা ওই উপরের যে সারফেসের যে মলিকিউলসগুলো আছে তাকে নিচে মলিকিউলসগুলো যে এই যে নিচে টানছে, সেই টানাটাকেই বলা হয় হচ্ছে সারফেস টেনশন। তারপরে কি বলেছে, দ্য রিলেটিভ ভ্যালুস অফ সারফেস টেনশন ইন্ডিকেটস দ্য নেচার অফ ইন্টারমলিকিউলার ফোর্সেস। ভেরি সিম্পল, তার মানে কি এই যে কোহেসিভ ফোর্সের জন্য একটা আর একটাকে টানছে, তো এই যে কতটা জোরে টানছে সেটাই হচ্ছে সারফেস টেনশন, মানে উপরে সারফেসের যে মলিকিউলসগুলোকে তার নিচের মলিকিউলগুলো কত জোরে টানছে সেটাকেই বলা হয় সারফেস টেনশন। তো তার মানে কি যার সারফেস টেনশন বেশি হবে তার ইন্টারমলিকিউলার ফোর্সও কিন্তু অনেক বেশি হবে, বা কোহেসিভ ফোর্স কিন্তু অনেক হাই হবে। ওকে, তো কি বলেছে, সো হায়ার সারফেস টেনশন মিনস intermolecular forces are higher in that liquid. Okay, next, when surface tension increases the surface area of that liquid decreases. তো সারফেস টেনশন যখন বেড়ে যায় তখন কি হয়, সারফেস এরিয়া ওই লিকুইডের কিন্তু সারফেস এরিয়া কমে যায়। যদি আমি ভেরি সিম্পলি আমি যদি একটা এক্সাম্পল দিই, তো মার্কিউরি, পারদের কিন্তু সারফেস টেনশন অনেক হাই, তো সারফেস টেনশন হাই হওয়ার জন্য পারদের সারফেস এরিয়া কিন্তু অনেক কম। আবার সেক্ষেত্রে আমি ধরো ইথানল দেখি, ইথানলের কিন্তু সারফেস টেনশন পারদের তুলনায় অনেক কম, তার জন্য ইথানলের কিন্তু সারফেস এরিয়া কিন্তু অনেক হাই। নেক্সট, তারপরে কি বলেছে দেখো, দ্য ইউনিট অফ সারফেস টেনশন, ইউনিট কি Newton/cm আর Nm/m। তারপরে আমি আসি সারফেস ফ্রি এনার্জি। তো ফার্স্ট ডেফিনেশনটা বলি, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি কি বলেছে ডেফিনেশনটা। দ্য মলিকিউলস অফ দ্য সারফেস অফ এ লিকুইড হ্যাভ মোর এনার্জি অ্যাজ কম্পেয়ার টু দ্য মলিকিউলস ইন দ্য বাল্ক অফ দ্য লিকুইড। মানে এখানে বলা হচ্ছে কি, কোনো একটা লিকুইডের সবার উপরে বা সারফেসে যে মলিকিউলসগুলো আছে সেই মলিকিউলসগুলোর কম্পেয়ার টু বাল্ক, মানে হচ্ছে ওই লিকুইডের মাঝখানে বা মিডিলের দিকে যে মলিকিউলসগুলো আছে তার থেকে
সারফেসে যে মলিকিউলসগুলো আছে তার এনার্জি অনেক বেশি হবে। কেন বেশি হবে এবার আমি বলছি কেন বেশি হবে। তো কী বলেছে দেখো, এই ফটোটা, এই ছবিটা যদি আমরা দেখি, তো সাপোজ এটা হচ্ছে সারফেস, এই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সারফেসের একটা মলিকিউলসের ছবি আমি দেখিয়েছি। আর এটা যেটা দেখাচ্ছি এখানে হচ্ছে বাল্কে বা ওই লিকুইডটার নিচের দিকে কোনো একটা মলিকিউলস আমি দেখাচ্ছি। তো আগে নিচেরটা আমি পড়ি, কি বলেছে, অ্যাটমস অর মলিকিউলস ইনসাইড এ সলিড অর লিকুইড আর সারাউন্ডেড ইকুয়ালি ইন অল ডিরেকশন সো দেয়ার বন্ডস আর ফুলি স্যাটিসফাইড। মানে কি, অ্যাটমস আর মলিকিউলস ইনসাইড এ সলিড আর লিকুইড, মানে এই যে সলিড বা লিকুইডের মিডিলে বা ইনসাইডে বা ভিতরে বা বাল্ক কোয়ান্টিটিটা যেখানে আছে সেই বাল্কের মধ্যে যে মলিকিউলসগুলো আছে ওকে তো ওর চারিদিকে তো অন্য মলিকিউলস দিয়ে ওকে সারাউন্ড করে রেখেছে। তার মানে ভেরি সিম্পলি যদি আমি বলি, ধরো মিডিলে কোনো একটা, এখানে মিডিলে, এটা যদি মিডিলের হয়, মিডিলের কোনো একটা লিকুইডের মিডিলে কোনো একটা মলিকিউলস দেখাচ্ছি, তো তার চারিপাশে এখানে অন্যান্য মলিকিউলসও আছে। তো তখন কি হচ্ছে, একে কিন্তু চারিদিকে সমস্ত মলিকিউলস কিন্তু একে নিজস্ব কোহেসিভ ফোর্সে বা আকর্ষণ বলে টানছে। তার জন্য এর সমস্ত বন্ড কিন্তু খুব স্যাটিসফাইড আর এটা প্রচণ্ড স্টেবল ফর্ম। ওকে, কিন্তু এখানে যদি আমি সারফেসটা দেখি, তো সারফেসের যে মলিকিউল, সারফেস মানে কি, তার উপরে, এটা হচ্ছে যদি সারফেসের মলিকিউল হয়, সারফেসের উপরে কিন্তু আমার আর কোনো মলিকিউলস নেই। তখন কি হয়, এর নিচে সমস্ত কিন্তু মলিকিউলসগুলো আছে, যে একে টানছে, একে টানছে, একে টানছে, একে টানছে, কিন্তু এর উপরটা কিন্তু উপরে ফাঁকা, এর উপরে কিন্তু কোনো রকম মলিকিউলস আর নেই। তো তার জন্য এর কি হয়, এর কিন্তু অনেক বন্ড কিন্তু স্টেবল অবস্থায় থাকে না বা স্যাচুরেটেড অবস্থায় থাকে না। তার জন্য এই সারফেসের যে মলিকিউলগুলো এইগুলো অনেকটা আনস্টেবল অবস্থায় থাকে। তো এই আনস্টেবল অবস্থায় থাকার জন্য এবং সেই আনস্টেবল অবস্থায় থাকার পরেও সারফেসটাকে একটা ঠিকঠাক শেপে আনার জন্য বা এই সারফেস টেনশনটা ঠিকঠাক রাখার জন্য সবার উপরের সারফেসের যে মলিকিউলসগুলো তার এনার্জি অনেক বেশি থাকে। এই যে এক্সট্রা এনার্জিটা, এইটাকেই কিন্তু বলা হয় সারফেস ফ্রি এনার্জি। ওকে, তো আমি যদি এখানে এটা পড়ি একবার, কি বলেছে, এই ফটোটা দেখো, এটাকে বড় করে লেখা আছে এখানে, অ্যাট দ্য সারফেসে অ্যাটমস অর মলিকিউলস আর নট কমপ্লিটলি সারাউন্ডেড। তো যে স্বাভাবিক, এর শুধুমাত্র নিচের দিকে অ্যাটমস আর মলিকিউলস আছে, এর উপরে তো কিছু নেই। সো সাম বন্ডস রিমেন আনস্যাটিসফাইড। তো এই যে মলিকিউলসগুলো, এর কিছু কিছু বন্ড আনস্যাটিসফাইড অবস্থায় থাকে, অ্যান্ড ইট ক্রিয়েটস অ্যান এনার্জেটিক্যালি আনস্টেবল স্টেট অ্যাট দ্য সারফেস। তো এরা এই টাইমে কি হয়, একটা এনার্জেটিক্যালি আনস্টেবল স্টেট তৈরি করে সারফেসে। সো সারফেস মলিকিউলস নিড মোর এনার্জি টু বি স্টেবল দেন দ্য মলিকিউলস অফ ইনার সাইড। তো ইনার সাইডের যে সমস্ত মলিকিউলসগুলো আছে তার থেকে কিন্তু সারফেসের যে মলিকিউলসগুলো আছে তার এনার্জি অনেক বেশি দরকার হয় স্টেবল থাকার জন্য। ওকে, তো তারপরে কি বলেছে, সো দ্য এক্সট্রা এনার্জি রিকোয়ার্ড টু মেনটেন দ্য সারফেস পার ইউনিট এরিয়া ইজ কল্ড অ্যাজ সারফেস ফ্রি এনার্জি। তো এই সারফেসের মলিকিউলসগুলোকে ঠিকঠাকভাবে স্টেবলভাবে থাকার জন্য এবং সারফেসটাকে ইউনিট এরিয়াতে মেনটেন করার জন্য কিন্তু যে এক্সট্রা এনার্জিটা লাগে, দ্যাট ইজ কল্ড অ্যাজ সারফেস ফ্রি এনার্জি। ওকে, এইবার আমি আসি এক্সপ্রেশন অফ সারফেস টেনশন। এক্সপ্রেশন অফ সারফেস টেনশন, তো সারফেস টেনশনকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? তো তিন রকমভাবে এক্সপ্রেস করা যায়। তো আমি এখানে দুরকমভাবে দেখাচ্ছি। একটা হচ্ছে ইন টার্মস অফ ফোর্স পার ইউনিট লেন্থ, আর একটা হচ্ছে ইন টার্মস অফ এনার্জি পার ইউনিট এরিয়া ইনক্রিজ। তো যদি আগেরটা দেখি, ইন টার্মস অফ ফোর্স পার ইউনিট লেন্থ, মানে কি, একটা ইউনিট লেন্থে, একটা নির্দিষ্ট লেন্থে কতটা পরিমাণে ফোর্স কাজ করছে, তো সেইটাকে যদি আমি এক্সপ্রেস করি, তো সাপোজ এখানে কি বলেছে দেখো, সাপোজ এ ওয়্যার ফ্রেম ইজ মেড উইথ এ মুভেবল বার। তো এই ফটোটা যদি দেখি, এটা একটা ওয়্যার ফ্রেম। যদি সিম্পলি আমি এখানে একটা
এইটা যদি দেখি, তো ধরো সাপোজ তার দিয়ে, ওয়্যার ফ্রেম মানে কি, তার দিয়ে এই রকম একটা মডেল তৈরি করা হয়েছে, যার উপরের এইটাকে বলা হয় হচ্ছে স্টেশনারি বার। মানে এই যে বারটা এটা নড়বে না, বাট এই যে বারটা যেখানে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে মুভেবল বার, মানে এটা উপর নিচ হতে পারে, এই উপর নিচ হতে পারে। ওকে, ধরো এটাকে আমি হাত দিয়ে উপর নিচের দিকে টানছি, এটা নিচে আসবে, আবার হাত দিয়ে যদি উপরের দিকে নিয়ে যাই তো এটা উপর নিচ হতে পারে। ওকে, তো এবার আমি ছবিটা দেখি। তো ছবিতে যদি আমি দেখি তো এখানে এরকম উপরটা হচ্ছে স্টেশনারি বার, যার যার লেন্থকে আমরা এল দিয়ে ডিনোট করি, আর নিচেরটা হচ্ছে মুভেবল বার যেটা উপর নিচ হতে পারে। ওকে, 4টে পয়েন্ট আছে, এ বি সি ডি। তো এইবার এই যে ফ্রেমটা আমি বানিয়েছি, এই ফ্রেমটাকে আমি কি করছি, কোনো একটা সোপ সলিউশন, ঠিক আছে, কোনো একটা সোপ সলিউশনে এটাকে ডিপ করছি। ডিপ করে যখন আমি উপরে তুলবো, তো আমরা জানি, আমরা দেখেছি বাজারে বা মার্কেটে একটা খেলনা আছে, এরকম সোপ সলিউশনে ডিপ করে ফু দিলে সেখান থেকে সোপ বাবেল তৈরি হয়। তো তার আগে কি হয়, তো সোপ বাবেলস তৈরি হওয়ার আগে যেখানটা আমরা ফু দিচ্ছি, মানে বা এইটাকে যদি আমি সোপ সলিউশনে ডিপ করি, তো এই পুরো এরিয়াটা জুড়ে কিন্তু একটা সোপ ফিল্ম ফর্ম করে। দেখবে একটা হালকা একটা সোপ ফিল্ম একটা আস্তরণ পড়ে যায়, যেটাতে আমরা ফু দিলে তারপরে আস্তে আস্তে বাবেলস বেরোতে শুরু করে সেইখান থেকে। তো এই যে সোপ ফিল্মটা ফর্ম করে, এটা কিন্তু সারফেস টেনশনের জন্য। তো এইখান থেকে যদি আমি বলি, নেক্সট আমি যদি এবার লেখাটা দেখি, সাপোজ আ ওয়্যার ফ্রেম মেড উইথ এ মুভেবল বার। তো একটা ওয়্যার ফ্রেম বানিয়েছে যেটা হচ্ছে নিচেরটা হচ্ছে মুভেবল। ওকে, তো ইফ দ্য ওয়্যার ফ্রেম ইজ ডিপড ইন্টু আ সোপ সলিউশন অ্যান্ড টেকেন আউট। তো এইটাকে ভেরি সিম্পলি, এই ওয়্যার ফ্রেমটাকে কোনো একটা সোপ সলিউশনে বা সাবান জলে আমি ডিপ করলাম, দিয়ে বার করলাম, ঠিক আছে। বার করার সাথে সাথে তাহলে কী হবে, আর সোপ ফিল্ম ইজ ফর্মড ইন দ্য ব্ল্যাঙ্ক পার্ট অফ দ্য ফ্রেম। তার মানে কি আমি বললাম, মানে এই পুরো এরিয়াটা জুড়ে কিন্তু একটা সোপ ফিল্ম দেখা যাবে। ওকে, যেটাকে আমরা বলছি এ বি সি ডি। ওকে, যদি ছবিটা দেখি তো এই এ বি সি ডি এরিয়াটা জুড়ে, পুরোটা জুড়ে কিন্তু একটা সোপ ফিল্ম দেখা যাবে। ওকে, so film is formed in the blank part of the frame. In this picture it is area A B C D. Okay, now the soap film tends to contract to reduce the surface area, so it pulls the movable bar towards the stationary bar. Very simply এইখানে ধরো সোপ ফিল্মটা দেখা গেছে। ওকে, এবার সোপ ফিল্মটার এবার এই নিচের এটা কি বলেছে, এটা মুভেবল বার, মানে এটা উপর নিচ হতে পারে। তো সোপ ফিল্মটা কি করবে, সারফেস টেনশনের জন্য এই মুভেবল বারটাকে, যেহেতু এটা কি নড়তে পারে না, একটা স্টেশনারি বার, তো মুভেবল বারটাকে এই উপরের দিকে টানতে থাকবে, স্টেশনারি বারের দিকে টানতে থাকবে, এটাকে উপরে টানার চেষ্টা করবে। ওকে, তো এবার কি বলেছে, নাও দ্য সোপ ফিল্ম টেন্ডস টু কন্ট্রাক্ট, মানে এটাকে কন্ট্রাকশন হওয়ার জন্য কি হবে, টু রিডিউস দ্য সারফেস এরিয়া, সারফেসটা কমানোর জন্য, সো ইট পুলস দ্য মুভেবল বার টুয়ার্ডস দ্য স্টেশনারি বার, স্টেশনারি বারের দিকে। ওকে, তাও নেক্সট তারপরে কি বলেছে দেখো, দ্য কন্ট্রাকশন ডিউ টু সারফেস টেনশন ক্যান বি কাউন্টার ব্যালেন্সড বাই অ্যাডিং ওয়েট টু দ্য মুভেবল বার হুইচ ইজ প্লেসড ভার্টিক্যালি। এবার ভেরি সিম্পলি, এই ধরো এখানে আমার সোপ ফিল্ম আছে, এবং সোপ ফিল্ম কি করছে, এই মুভেবল বারটাকে স্টেশনারি বারের দিকে টানার চেষ্টা করছে। এবার এটাকে আমি এইভাবে দাঁড় করিয়ে দিই। ওকে, এই যে টানছে, এবার এইটাকে কাউন্টার স্টেবল করার জন্য, ওকে, বা কাউন্টার ব্যালেন্স করার জন্য। কাউন্টার ব্যালেন্স মানে কি, মুভেবল বারকে আমি এখানে মুভেবল বারের এই নিচে ধরো সাপোজ আমি একটা ওয়েট চাপিয়ে দিলাম, একটা ওয়েট বেঁধে মুভেবল বারের সাথে ঝুলিয়ে দিলাম। তো ঝুললে কী হবে, আমি এমনভাবে ওয়েটটা চাপিয়েছি যাতে এটা আর উপরে না যায়, কাউন্টার ব্যালেন্স, মানে মুভেবল বারটা স্টেবল থাকে। মানে এদিকে সারফেস টেনশনের জন্য তোমার যে সোপ ফিল্মটা আছে সেও একে টানছে, আর এই নিচে আমি একটা তার জন্য সেই রকমই সমান ওয়েটের একটা কিছু একটা ওয়েট চাপিয়েছি, যার জন্য এই মুভেবল বারটা এক জায়গাতেই স্টেবল আছে, আর উপরেও উঠছে না নিচেও নামছে না। তো সেইটাকে কাউন্টার ব্যালেন্স করার জন্য আমি একটা ওয়েট চাপিয়েছি। ওকে, তো কি বলেছে, নাও দ্য কাউন্টার ব্যালেন্স অফ দ্য নাও টু কাউন্টার ব্যালেন্স দ্য মুভেবল বার উই হ্যাভ অ্যাডেড ওয়েট হুইচ ইজ অ্যাপ্লাইং এ ফোর্স টু মেক দ্য মুভেবল বার স্টেবল। তার মানে কি, আমি বললাম এইখানে এই মুভেবল বারের সাথে, ভেরি সিম্পলি মুভেবল বারের সাথে আমি একটা ওয়েট চাপিয়েছি। ছবিটা যদি দেখি, এই যে মুভেবল বারের সাথে এখানে একটা ওয়েট চাপানো আছে, যেটা কি করছে, এই মুভেবল বারটাকে স্টেবল বা কাউন্টার ব্যালেন্সভাবে রেখে দিচ্ছে, মানে স্টেবল, মানে না এটা উপরেও উঠছে সারফেস টেনশনের জন্য, না এটা বেশি ওয়েটের জন্য নিচেও নামছে, এটা স্টেবল অবস্থায় আছে।
তো স্টেবল অবস্থায় থাকার জন্য তো এই যে ওয়েট চাপিয়েছি, এই ওয়েট কী করছে, এ একটা ফোর্স কাজ করছে। ওকে, তো এই ফোর্সটা কিসের সমান না, এই যে ফোর্সটা যে ওয়েট চাপানোর জন্য যে এটা এই ওয়েটটা যে একটা ফোর্স দিচ্ছে, তো সেই ফোর্সটা কি, that now that applied force, okay, is equals to surface tension of the soap film into 2 into length of the movable bar। তো এই ফোর্সটা কার সমান, ফোর্সটা হচ্ছে এইখানে কি এই পুরো এরিয়াটা এইখানেটা যদি আছে, এখানে পুরো এরিয়াটা জুড়ে সোপ ফিল্ম আছে, তো সেটা কার সমান, এই সোপ ফিল্মের যে সারফেস টেনশন সেইটা, এবং এই যে মুভেবল বার, যেহেতু সোপ ফিল্মটা তো পুরোটাই পুরো এরিয়া জুড়ে আছে, না এরকম হাফ বা না এই হাফে আছে, পুরো এরিয়াটা জুড়ে আছে। তো পুরো এরিয়াটা জুড়ে থাকার জন্য এই পুরো যে লেন্থ, এই মুভেবল বারের যে লেন্থটা সেইটা আর সারফেস টেনশন, তো এই দুটো যদি মাল্টিপ্লাই করা হয় তার সাথে কিন্তু ফোর্সটা সমান। ওকে, এবার তো এখানে লেখা আছে দেখো, এফ ইজ ইকুয়ালস টু গামা ইন্টু 2L, এখানে লেখা আছে 2 ইন্টু লেন্থ অফ দ্য মুভেবলের লেন্থের সঙ্গে 2 গুণ, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই কেন হচ্ছে, এবার 2 দিয়ে মাল্টিপ্লাই কেন হচ্ছে তার যদি আমি জন্য দেখি, তো এই সোপ যে সলিউশন বা সোপ ফিল্মটা তৈরি হচ্ছে, এটা যদি এই দিক থেকে আমি দেখি তো এই দিকটাও একটা তৈরি হচ্ছে। এবার যদি আমি আবার ঘুরিয়ে দেই, তাহলে ঘুরিয়ে দিলে কি হবে, এই দিকেও কিন্তু একটা, মানে যদি একটাই দুটো সারফেস দেখতে পাচ্ছি আমরা, মানে কি এই দিকেও একটা সারফেস আবার এই দিকেও একটা সারফেস, তো একটা এই দিকের লেন্থ মুভেবল বারের যে লেন্থ, আবার এই দিকের মুভেবলের যে লেন্থ, দুটো মুভেবল বারের লেন্থ যেটা, সেই কারণেই কিন্তু মুভেবল বারের যে লেন্থ তার সাথে 2 গুণ। তো সেটাই এখানে দেখো খুব সুন্দর করে এক্সপ্রেস করা আছে, এফ ইজ ইকুয়ালস টু গামা ইন্টু 2L, গামা হচ্ছে সারফেস টেনশন, এল হচ্ছে লেন্থ অফ দ্য মুভেবল বার, তো গামা সারফেস টেনশন ইজ ইকুয়ালস টু এফ বাই 2L। এটাই হচ্ছে ইন টার্মস অফ ফোর্স পার ইউনিট লেন্থ দ্য এক্সপ্রেশন অফ সারফেস টেনশন। এইবার দেখো কি বলেছে, এইবার বলেছে যেটা ইন টার্মস অফ এনার্জি পার ইউনিট এরিয়া ইনক্রিজ, মানে কোনো একটা ইউনিট এরিয়া মানে সারফেস এরিয়া ইনক্রিজ হয়েছে তার জন্য যে এনার্জি, মানে ভেরি সিম্পলি প্রথমবারে কি বলেছিলাম আমি, প্রথমবারে এমন আমি ওয়েট চাপিয়েছিলাম যাতে এটা কাউন্টার ব্যালেন্স অবস্থায় থাকে, মানে এই যে মুভেবল বারটা সেটা স্টেবল অবস্থায় থাকে, না উপরে উঠছে না নিচে নামছে। বাট এইখানে আমরা কি করব, ওই আগের বারে স্টেবল থাকার জন্য যত ওয়েট লেগেছিল তার থেকে বেশি ওয়েট দেবো, যাতে এই মুভেবল বারটা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে। তো যখনই নিচের দিকে নামতে শুরু করবে, তো এইখানে যে একটা সোপ ফিল্ম তৈরি হয়েছিল সেটাও আস্তে আস্তে স্ট্রেচ হবে, সেটারও আস্তে আস্তে যখন নিচে নামবে সেটারও আস্তে আস্তে এরিয়া বাড়বে। প্রথমে যদি এখান থেকে ভেরি সিম্পলি প্রথমে যদি এখান থেকে এই পর্যন্ত এরিয়া হতো, তো যখন মুভেবল বারটা এই অবধি চলে আসবে তখন এরিয়াটাও বেড়ে যাবে। আবার কিছুক্ষণ পরে যখন আরও স্ট্রেচ হবে, তো এই সোপ ফিল্মটা কী হয়ে যাবে, কেটে যাবে, সোপ ফিল্মটা নষ্ট হয়ে যাবে, আর দেখা যাবে না। তো একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সেই সোপ ফিল্মটা কী হবে, স্ট্রেচ হবে। তো স্ট্রেচ হওয়ার জন্য কি হবে, সোপ ফিল্মের সারফেস এরিয়া বাড়বে। তো এটাই এখানে লেখা আছে, কি বলেছে, সারফেস টেনশন মে অলসো বি এক্সপ্রেসড অ্যাজ এনার্জি পার ইউনিট এরিয়া ইনক্রিজড। তো এখানে সেই ফটোটা আমি যদি দেখি, এই যে ওয়্যার ফ্রেম, যেখানে ABCD স্টেশনারি বার উপরেরটা যেটা নড়তে পারে না, নিচেরটা মুভেবল বার যেটা হচ্ছে উপর নিচ হতে পারে। ওকে, এইবার এখানে আমি ওয়েট চাপিয়েছি। ওকে, তো ওয়েট চাপানোর জন্য কি হয়েছে, এই ওয়েটটা কি বললাম আমি, আগের ওয়েটের থেকে বেশি, যাতে এই মুভেবল বারটা নিচের দিকে নামতে পারে। সাপোজ নিচের দিকে নেমেছে এতটা, এইখানে ছিল সেটা এসেছে এতটা, তো কতটা ওকে, তো এই ওয়েট চাপার জন্য এইখানে ছিল ফার্স্টে মুভেবল বারটা, তারপর এইখানে এসেছে, কিন্তু তখনও কিন্তু কি হয়েছে, আমার যে সোপ ফিল্মটা সেটা স্ট্রেচ হয়েছে, নষ্ট হয়ে যায়নি বা ভেঙে যায়নি। ওকে, তো স্ট্রেচ হয়েছে, দিয়ে কতটা ডিস্টেন্স এসছে সেটা হচ্ছে সাপোজ DS, এই ডিস্টেন্সটাকে আমি DS দিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে এখানে DS হচ্ছে তার ডিস্টেন্স। তো ওয়েটটাও যেমন প্রথমে এইখানে ছিল, দিয়ে সেখানে এই যে নিচে নেমেছে। তো তারপর এখানে কি লিখেছি, ইফ উই কনসিডার DW ইজ দ্য ওয়ার্ক রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য সারফেস এরিয়া অফ দ্য ফিল্ম, তার মানে কি এই যে এক্সট্রা ওয়েট, মানে যে ওয়েটটা আমি চাপিয়েছি তো সেটা আগেরটার থেকে বেশি ভারী। তো আগেরটা কি করছিল,
এফ যেটা ফোর্স ক্রিয়েট করছিল এবং সেই ফোর্সটা ছিল কাউন্টার ব্যালেন্স অবস্থায়, মানে হচ্ছে মুভেবল বারটা না উপরে যাচ্ছিল না নিচে আসছিল, স্টেবল ছিল ওই ফোর্সের জন্য। তো এটার কি করছে, কি করছে ওই ফোর্সটার থেকে বেশি ওয়েট, এটার বেশি ফোর্সে অ্যাপ্লাই করছে বা বেশি কাজ করছে, যার জন্য কি হচ্ছে এই মুভেবল বারটাকে আস্তে আস্তে নিচের দিকে টানছে। তো এই যে ওয়ার্কটা করছে এই ওয়েটটা, তো সেই ওয়ার্কটাকে আমি কি করছি DW দিয়ে এখানে এক্সপ্রেস করছি। ওকে, তো in the above picture due to the heavy weight the movable bar moves towards downside and travel a distance ds, যেটা আমি এখানে বললাম। now the work, তো এই ওয়ার্কটা কতটা বেশি, ওয়ার্ক DW is equals to F into ds, মানে কি এফটা কি ফোর্স অ্যাপ্লাইড টু কাউন্টার ব্যালেন্স দ্য মুভেবল বার, যেটা আগেরটায় দেখলাম মুভেবল বারটাকে কাউন্টার ব্যালেন্স করার জন্য যে ফোর্সটা অ্যাপ্লাই করছে, আর ডিএস মানে হচ্ছে কতটা পরিমাণে ডিস্টেন্স এটা অতিক্রম করেছে। তো এই দুটো যে গুণফল বা মাল্টিপ্লিকেশন সেটাই হচ্ছে এই যে ফাইনাল যে প্রেশারটা বা ওয়ার্কটা আমি দিচ্ছি তো সেই ওয়ার্কের সাথে সমান। ওকে, নাও উই নো, আমরা জানি আগেরটা থেকেই জানলাম এফ ইজ ইকুয়ালস টু গামা ইন্টু 12। সো এই গামা ইন্টু 12 যেটা, সেটা যদি এফ এর জায়গায় আমি বসিয়ে দিই DW ইজ ইকুয়ালস টু গামা ইন্টু 12 ইন্টু ডিএস। এবার এল মানে কি, এলটা মানে কি লেন্থ অফ দ্য মুভেবল বার, এটা হচ্ছে লেন্থ, মুভেবল বারের লেন্থ যদি ফটোটা দেখি এই যে মুভেবল বারের লেন্থ, আর ডিএস মানে কতটা ডিস্টেন্স এসছে। তো এই লেন্থ আর কতটা ডিস্টেন্স এসছে এই দুটো যদি আমি মাল্টিপ্লাই করি তখন আমি পুরো এই যে এক্সট্রা এরিয়াটা আছে সেই এরিয়াটা পেয়ে যাব, ঠিক কি না? তো এই এর লেন্থ আর এই যে কতটা এরিয়া, এই কতটা ডিস্টেন্স এসছে আর এই যে ডিস্টেন্সটা, এই দুটো যদি মাল্টিপল করি তাহলে এই এরিয়াটা আমি পেয়ে যাব। তো সেটাই বলেছে, দেখো এল হচ্ছে লেন্থ অফ দ্য মুভেবল বার, তো 2L ইন্টু ডিএস ইজ দ্য সারফেস এরিয়া অফ দ্য ইনক্রিজড সোপ ফিল্ম। তার মানে এই সোপ ফিল্ম কতটা ইনক্রিজ হয়েছে, প্রথমে এতটা ছিল এখান থেকে এই পর্যন্ত ছিল, দিয়ে তারপর সেটা স্ট্রেচ হওয়ার জন্য এখান থেকে এতটা এসেছে। তো এই কতটা ইনক্রিজ হলো সেই ইনক্রিজ পোর্শনের সারফেস এরিয়াটা জানার জন্য জানতে পারবো কিন্তু আমরা কিভাবে, এইটার লেন্থের সাথে এই কতটা ডিস্টেন্স এসে সেটা যদি মাল্টিপ্লাই করি তখন আমি এই ইনক্রিজ পোর্শনের সারফেস এরিয়াটা কিন্তু পেয়ে যাব। তো সেটাই এখানে বলা হয়েছে। সো DW ইজ ইকালস টু গামা ইন্টু ডিএ কি ইনক্রিজ ইন এরিয়াতে ইনক্রিজ হওয়ার জন্য যে ডিএ যে সারফেস এরিয়া সেইটাই হচ্ছে ডিএ। নাও এবার এখানে আমরা যদি খুব ভালোভাবে লিখি তো W ইজ ইকালস টু গামা ইন্টু ডেল্টা এ। ওকে, তো গামা হচ্ছে সারফেস টেনশন, W হচ্ছে ওয়ার্কটা কি অবশ্যই কি হতে হবে, ওয়ার্ক হুইচ নিডেড টু ইনক্রিজ দ্য ইউনিট এরিয়া। ওকে, এটা হচ্ছে W, গামা হচ্ছে সারফেস টেনশন, আর ডেল এটা কি হচ্ছে ইনক্রিজ সারফেস এরিয়া, মানে আগে যে সারফেস এরিয়া ছিল তার থেকে কতটা বেড়েছে বা সেই বাড়াটা কতটা সেটা হচ্ছে ডেল এ। নাও গামা ইজ ইকালস টু W বাই ডেল এ। এটাই হচ্ছে ইন টার্মস অফ এনার্জি পার ইউনিট এরিয়া ইনক্রিজ টু এক্সপ্রেস দ্য সারফেস টেনশন। থ্যাংক ইউ।